রাজপথের পাশে ওই যে বড় বড় অট্টালিকাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার পিছনেই কিছু বস্তি আছে যেগুলোতে সূর্যের আলোও ভালো করে পৌঁছায় না। তাদেরই একজনের গল্প আজ আমরা শুনব। লোকটার নাম আমরা জানি না, পথে পথে ভিক্ষে করে বাটি হাতে, এটাই তার পরিচয়। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা তার একটা নাম দিতে পারি। ধরা যাক লোকটার নাম রতন। রতন সেই সকাল থেকে ভিক্ষে চেয়ে চেয়ে বেড়াচ্ছে, কিন্তু তার বাটিতে 2-4 টাকার বেশি আর কিছুই নেই। দুটো টাকা দিন না দাদা, কাল থেকে কিছু খাইনি। যত সব। ও দাদা, দুটো খেতে দাও না, কাল থেকে কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো আমরা কি করব? তোদের জ্বালাই কি রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়া যাবে না? রাস্তায় কুকুরগুলো এত ঘেউ ঘেউ করে না, এরা যা করে, এরা কুকুরেরও বাড়া। আমার বউ এই জন্য টিফিন দিলে বলে দেয় রাস্তায় খুলে যেন না খায়। তা যা বলেছিস, আমাদের বাড়ির কুকুরটাও এদের থেকে ভদ্র। তাকে কিছু খেতে দিলে সে তবু কিছু ফেলে রাখে, কখনো ঘাড়ও নাড়ে যে খাবে না। আর এদের সামনে খাবার দিলে খাবারের প্লেট শুদ্ধ খেয়ে নেবে। এই শহরটা পুরো বস্তি আর ভিখারিতে ছেয়ে গেছে। আমাদের মতো ভদ্রলোকের বাঁচাই এবার দুষ্কর হয়ে যাবে। তা যা বলেছিস, তবে শুধু রাস্তায় কেন, বাসে ট্রেনেতেও এদের ভিড় যেন বেড়েই চলেছে। সবসময় শুধু হাত বাড়িয়েই থাকে, আরো দাও আরো দাও এই করে। আরে ভাই, আমরা সারা মাস খাটি কি এদের হাত ভরিয়ে দেবার জন্য নাকি? আর দেখবি এদের কোনো সন্তুষ্টি নেই। তুই এদের যতই দিস, এদের চাহিদার কোনোদিন শেষ হবে না। আজকে দিবি, কালকে দেখবি ঠিক আবার একই জায়গায় এসে হাত বাড়াচ্ছে। সব জঞ্জালের দল। ওরাও লোক চেনে জানে কে দেয় আর কে দেয় না। আর তুই যদি এদের দিতে থাকিস, তুইও তাহলে দেখবি পথে বসে যাবি কবে। সুতরাং প্রথম দিন থেকে এদেরকে এড়িয়ে চলাই ভালো। দাদা, দেবে না কিছু খেতে? এখনো কেমন একইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইছে দেখো না, কোনো লজ্জাও নেই এর। এত বড় একটা মানুষ একটা কাজ করেও খেতে পারে না, সব সময় চেয়ে বেড়ায়। যা যা, চলে যা বলছি এখান থেকে। যেন কে টাকা দিয়ে রেখেছে ওকে খাওয়ানোর। ছোটবেলা থেকে এদের বাবা মায়েরা কিভাবে এদের পড়াশোনা না শিখে ভিক্ষার পথে ঠেলে দিয়েছে কি জানে, তাই বড় হয়েও ভিক্ষাবৃত্তি ঘষে না। রতন এবার সত্যি সত্যি চলে যায় সেখান থেকে, কিন্তু তার কানে যায় লোকগুলো এখনো পিছন থেকে বলছে, ওদের আবার বাপ মা, সেই শিক্ষাটাই তো নেই ওদের মধ্যে। রতন কিন্তু এ কথায় কষ্ট পায়নি। এসব কথা শুনে শুনে রতনের গা সয়া হয়ে গেছে। তার মাথায় এখন একটাই চিন্তা, এক মুঠো খাবার জোগাড় করবে সে কিভাবে। কাল সে কিছু জোগাড় করতে পারেনি বলে তার খাওয়া হয়নি। আজও যদি কিছু না জোগাড় করতে পারে, তাহলে খিদেতে তার পা যেন আর চলে না। তবু সে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে গিয়ে দাঁড়ায় এক চা দোকানের সামনে। দুটো টাকা দিন না কাকা, কিছু খেতে দিলেও হবে, কাল থেকে কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো করবো কি, এখন দোকানে ভিড় আছে, পালা এখন। একটা বিস্কুট। আচ্ছা লোক তো তুমি, কিনতে হয় না, বিনা পয়সায় পাওয়া যায় বুঝি বিস্কুটগুলো। এত করে বলছি পালা, তবু শুনছে নে। বলছি দোকানে ভিড় আছে, তবু নড়বে নে। এনে ধর একটা বিস্কুট, নিয়ে বিদায় ওইখান থেকে। দোকানদার একটা বিস্কুট ছুঁড়ে দিল বটে, কিন্তু রতনের হাতে দিল না, ছুঁড়ে দিল তাড়াতাড়ি করে। আর সেটা রতন ধরতে না পেরে পড়ল রাস্তায়। দোকানের পাশেই একটা কুকুর দাঁড়িয়েছিল। বিস্কুটটা দেখে সঙ্গে সঙ্গে কুকুরটা রাস্তা থেকে বিস্কুটটা মুখে পড়ল। রতন তার দিকে হাঁ করে চেয়ে রইল। রতনের দ্বিতীয় বিস্কুট চাওয়ার আর সাহস হলো না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। রতন আবার শহরের ফুটপাত ধরে হাঁটতে থাকলো। দুধারে অনেক দোকান, কোনোটা বা নতুন জামা কাপড়ের, কোনোটা আবার খাবারের। রাস্তার ধারে কত রকমের খাবার ঢেলে বিক্রি হচ্ছে, কিন্তু টাকা ছাড়া তো কেউ আর রতনকে খাবার দেবে না। রোলটা কিন্তু খুব টেস্টি আছে বলো। ওই জন্যই তো এদিকে রাস্তায় এলেই সব সময় এই দোকান থেকেই খাবার খায়। মেয়েটার জন্য দুটো রোল নিয়ে যাবে নাকি? নেব না, থাক, রোজ তো বাইরের খাবারই খাওয়া হচ্ছে, শরীর খারাপ করবে এত বাইরের খাবার খেলে। নিতে হবে না কিছু। ঠিক আছে, নিতে হবে না তাহলে। তুমি বাড়ি গিয়ে তার জন্য কিছু রান্না করে দিও। ঠিক আছে। শোনো না, আমি আর খেতে পারছি না। খেতে পারছো না, ফেলে দাও। ফেলে দেব এতটা খাবার? হ্যাঁ, ফেলে দেবে। তোমার এঁটো খাবারটা কে খাবে? ফেলে দাও। আচ্ছা। চলো, আর দেরি করলে হবে না, বাড়ি যেতে হবে, মেয়েটা একা ঘরে আছে। হ্যাঁ চলো। এই দোকানে এত খাবার বেশি হয়?
এত বেশি হয় যে সবাই তা খেয়েও ফেলে দিতে হয়। তাহলে এই দোকানের ভেতরে ঢুকে দেখবো একবার, খাবার দেয় কি। হ্যাঁ হ্যাঁ, যাই একবার। এরা তো অনেক বড় লোক মনে হয়, অনেক বড় দোকান এনাদের। এরা নিশ্চয়ই আমাকে ফেরাবে না। বড় লোক মানে নিশ্চয়ই বড় মনও হবে এদের। রতন অনেক আশা নিয়ে ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখলো প্রচুর খাবার, কিন্তু তাকে দেখেই দোকানের মালিক বর্ষা সেন শর্মা রেগে গেলেন। এ কি কি ব্যাপার? কি চাই তোমার এখানে? এখানে একে ঢুকতে কে অনুমতি দিল? সিকিউরিটিরা কি সব ঘুমিয়ে পড়েছিল নাকি? আমাকে একটু খেতে দেবেন? আপনাদের দোকানে তো অনেক খাবার খেয়ে বেশি হয়, সেগুলো সবাই বাইরে ফেলে দিচ্ছে দেখে এলাম, তাই এসেছি যদি কিছু খাবার পাই। কাল থেকে কিছু খাইনি। এখানে কিছু পাওয়া যাবে না। এখানে খাবার খেতে হলে পয়সা দিতে হয়। তোমার কাছে যে পয়সা আছে দেখে তো মনে হয় না। বেরিয়ে যা বলছি এখান থেকে এক্ষুনি। যত সব ভিখারির দল। তুই নিজে যাবি নাকি আমি তোকে সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? যা, বেরিয়ে যা বলছি। এই সিকিউরিটিগুলো কাজে বড় ফাঁকি দিচ্ছে। এবার সিকিউরিটি আরও বাড়াতে হবে। এদের দোকানের মধ্যে দেখলে আমার গুডউইল নষ্ট হয়ে যাবে। যা, চলে যা বলছি এখান থেকে। এই এদিকে শোনো শোনো। আমায় ডাকছেন? আমি চলে যাচ্ছি, আর ঢুকবো না ওখানে। না না, আমি রেস্টুরেন্টের লোক নয়। আমি তোমায় অপমান করবো বলে ডাকিনি। আমি এখানে লাঞ্চ করতে এসেছিলাম, তো তখনই সব দেখলাম। কিন্তু তুমি আজ এখানে এই সময় খেতে না এলে আজ অনেক কিছু জিনিস না দেখা থেকে যেত। আমি তো কোনোদিনই জানতেই পারিনি যে মানুষ খাবার এভাবেও চেয়ে খায়। তোমায় দেখে মনে হচ্ছে তুমি বেশ কিছুদিন খাওনি, কিন্তু এই সমাজ এত বাজে যে তুমি খাবার চাওয়ার পরেও কেউ তোমাকে দুটো খেতে দিচ্ছে না। মানুষ আজ এত নোংরা হয়ে গেছে। তবে এই রেস্টুরেন্টের মালিক তোমার সঙ্গে আজ যে ব্যবহারটা করলো তাতে আমি খুব দুঃখ পেলাম। জানো, আমি এখানকার রেগুলার কাস্টমার ছিলাম, কিন্তু আজকের পর থেকে আর আমি এখানে আসবো না। আচ্ছা, তোমার নাম কি? তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম? কেন, আপনি কি পুলিশে দেবেন আমাকে? আমি চোর নই, আমি চুরি করিনি। আমি শুধু খাবার চাইছিলাম। আমি সবার থেকে খাবার চেয়ে খাই, কিন্তু চুরি আমি কারোর থেকে করি না। আরে না না, তাই জিজ্ঞাসা করছি। বলো না তোমার নাম কি? নাম না জানলে পরিচয় হয় নাকি? আমার নাম রতন বাবু। আচ্ছা রতন, তুমি কি কাজ করতে পারবে? কাজ? কি কাজ? কে কাজ দেবে আমায়? গিয়েছিলাম আগে দু এক জায়গায় কাজ চাইতে। এত নোংরা ছেঁড়া জামা দেখে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমাকে। আমার কাছে তো টাকাও নেই যে আমি নতুন জামা কিনে ভদ্রলোক সেজে যাব। তাই ওরাও বুঝলো না, ভাবলো আমি চোর, আমি ভিখারি। কাজে নিল না ওরা। জানেন, প্রথম আমি ভিক্ষা করতাম না, কাজ খোঁজার চেষ্টা করতাম, কিন্তু ওই যে নোংরা ছেঁড়া জামার জন্য আমাকে কেউ কাজে নিল না। তখন পেটের দায়ে এই পথে নামতে হলো আমায়। তবে টাকা পেলে আমি আগে পেট ভরে খাবো, তারপর জামা কিনবো। পেটের ভিতরে যে বড্ড খিদে। আচ্ছা, আমি যদি তোমায় টাকা দিই, ধর একটু বেশিই টাকা দিলাম, যেটাতে তুমি খেয়ে আর জামা কাপড় কিনেও বেশি থাকলো, তারপর তুমি কি সেই টাকাটা দিয়ে ব্যবসা করতে পারবে? অনেক টাকা দেবেন আপনি? আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। তাহলে ঠিক আছে, এই নাও 5,000 টাকা, রাখো তাহলে। এতে 1,000 টাকা দিয়ে খাবার খাবে আর জামা কাপড় কিনবে, আর 4,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। পৃথিবীতে এত ভালো মানুষ এখনো আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজও ভালো মানুষ আছে এই পৃথিবীতে। যার কাছে হাত পেতেছি সেই শুধু মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু আজ জানলাম পৃথিবীটা শুধু খারাপ মানুষদের জন্য নয়, ভালো মানুষদের জন্য। আপনার কথা আমি কোনোদিন ভুলবো না বাবু। আমি আপনাকে কথা দিলাম, আমি একদিন না একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। ঠিক আছে, আসি এখন। বাবু, আপনার নামটা? আমার নাম হেমন্ত বিশ্বাস। তবে তুমি মনে রেখো, শুধু আমাকে দাদা বলে, বাবু বলে নয়। আসি এখন। দাদা? এরপর রতন সেই টাকা দিয়ে খাবার খেলো, একটা নতুন জামাও কিনলো এবং বাকি 4,000 টাকা দিয়ে একটা কচুরির দোকান দিয়ে ব্যবসা শুরু করলো। কচুরি আছে, কচুরি, ভালো খাস্তা কচুরি। ও দাদা, ও বৌদি, খেয়ে যান কচুরি, বাড়ির জন্য নিয়ে যান। ভালো আছে খাস্তা কচুরি, কচুরি আলুর দম নিয়ে যান। ও দাদা, নিয়ে যান আলুর দম কচুরি।
কিছুক্ষণের মধ্যেই কচুরিগুলো বিক্রি হয়ে গেল। আর যারা একবার খেলো তারা আবার পরের দিনও এলো রতনের কচুরি খেতে। রতনের কচুরি আলুর দমের নাকি দারুণ স্বাদ। রতনও দিন দিন আরো বেশি করে কচুরি ভাজতে থাকলো এবং একটা সময় গিয়ে তার কচুরির দোকান বড় হয়ে গিয়ে একটা বড় রেস্টুরেন্ট তৈরি হলো। সেখানে প্রধান খাবার অবশ্যই থাকলো কচুরি, কিন্তু পাশাপাশি আরো মুখরোচক খাবার থাকলো। কিন্তু রতনের দোকানের একটা বিশেষ বিশেষত্ব আছে, সেটা হলো সে প্রত্যেক দিন 500 ভিখারিদের খাওয়ায়, আর তাতে তার ব্যবসার কোনোদিনও কোনো ক্ষতি হয়নি এবং সবকিছুর পরেও সে ব্যবসার জগতে 1 নম্বর ব্যবসায়ী হয়ে উঠেছে। একদিন তার দোকানে এলো সেই পুরনো বর্ষা সেন শর্মা, যে রতনকে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল রেস্টুরেন্ট থেকে। আজ পাগলের মতো ছুটে এসে ঢুকলো রতনের রেস্টুরেন্টে। রতনবাবু, আমাকে বাঁচান। আপনি পাশে না থাকলে আমি আমার ব্যবসা আর বাঁচাতে পারবো না। আমাকে বাঁচান দয়া করে। ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন? আমি বর্ষা সেন শর্মা। আপনি হয়তো আমাকে চিনবেন না। আমার গুড ফুডি নামে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু বিগত 2 বছরে আমার ব্যবসার এত ক্ষতি হচ্ছে যে আজ প্রায় তলানি দেশে ঠেকেছে। এখন যদি আপনি কিছু টাকা ধার দিয়ে আমাকে সাহায্য করতেন তাহলে বড় উপকার হতো। আপনি মহান মানুষ, এ বিষয়ে আমার কোনো সংশয় নেই, কারো মধ্যেই নেই। আপনি প্রত্যেক দিন 500 জনকে খাওয়ান বিনা পয়সায়, অথচ এসব কিছুর পরেও আপনি ব্যবসায়ীদের মধ্যে 1 নম্বর স্থানে আছেন। কিভাবে আছেন আমি জানতে চাইবো না, কিন্তু আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আচ্ছা, আমায় একটু ভালো করে দেখুন তো, চিনতে পারছেন কি না? আপনাকে তো সবাই চেনে, আলাদা করে কি আর চিনবো? না, একটু বিশেষভাবে, যেটা কেউ জানে না আপনি হয়তো চিনতে পারেন। একটু দেখুন ভালো করে আমার মুখের দিকে। না না, মনে তো পড়ছে না। হ্যাঁ, মনে না পড়াটাই স্বাভাবিক, কারণ আপনার দোকান থেকে যে কত মানুষ অপমানিত হয়ে ফিরে এসেছে, তার মধ্যে আমার মতন একটা সাধারণ এক রতনের কথা আপনার কেনই বা মনে থাকবে? আপনারা অপমান করেন সামান্য বিষয়ে, তাই সামান্য ঘটনাগুলো আপনাদের কাছে মনে থাকে না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু সরাসরি বলুন না। আমি কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ, আপনি অন্যায় করেছেন। আপনার মনে আছে একবার আমি গিয়েছিলাম এক ভিখারির পোশাকে আপনার দোকানে? তখন সত্যিই আমি ভিখারি ছিলাম বটে। ছেঁড়া নোংরা জামা কাপড় পরে আপনার দোকানে গিয়ে একটু খাবার চেয়েছিলাম, শুধু এটাই ছিল আমার অপরাধ। বিনিময়ে আপনি খাবার তো দিলেন না, উল্টে করলেন শুধু অপমান, তাড়িয়ে দিলেন আমায়। জানেন, ঠিক সেই দিন থেকেই আমার জীবনের চাকাটা অন্যদিকে ঘুরলো। সেসব কথা শোনার অবশ্য আপনার প্রয়োজনও নেই। ওহ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার মনে পড়েছে। এক গাদা লোকের সামনে আমি আপনাকে অপমান করেছিলাম, মনে পড়েছে। আমার ভুল হয়ে গেছে, আমি বড় ভুল করে ফেলেছি রতনবাবু। আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা করার আমি কে? আপনি নিজেই একদিন আপনার নিজের ভুল বুঝতে পারবেন। আচ্ছা বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন? কত চাই? 3 লাখ। ঠিক আছে। রতনবাবু, আপনার প্রতি আমি চিরঋণী থাকবো রতনবাবু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার প্রতি চিরঋণী হওয়ার কোনো দরকার নেই। মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হন, এইটুকুর কামনা রইল। নিন আপনার 3 লাখের চেক। আমি অবশ্যই মনে রাখবো আপনার কথা।